মন খারাপ? হুম। মিস করছিলে? করতে পারি না বুঝি? করতে পারো তবে। তবে কি? আমার জামাই আমি মিস করবো, ইচ্ছে হলে কিছু করবো, তাতে কার কি? অর্ণব দুষ্ট হেসে বলল, কিস কখন করবে? তাড়াতাড়ি করো প্লিজ, আমার যার তর সইছে না। আনেয়া লজ্জা পেল, বুঝতে পারল নিজের কথায় নিজেই ফেসে গেছে। এখন কিছু বলা মানে বিপদ। তাই মুখটা ভার করে অর্ণবকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। অর্ণব আনেয়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। অর্ণব ভাবনায় বসল কিভাবে আনেয়ার মন ভালো করা যায়। একটু ভাবতেই কিছু একটা মনে হতেই মুখে হাসি ফুটে উঠল। আনেয়াকে ছেড়ে দিয়ে বলল, ঝটপট তৈরি হয়ে নাও তো। আনেয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? তোমার মন ভালো করার জন্য। তুমি তৈরি হও, আমি আসছি। অর্ণব রুম থেকে বেরিয়ে গেল। আনেয়ার ভাবনা এলো মানুষটা ওর কথা কত ভাবে। এই যে মিটিং শেষ করে বাসায় এসে রেস্ট না নিয়ে বইয়ের মন ভালো করায় লেগে পড়ল। আনেয়া ভাবনা বাদ দিয়ে রেডি হতে শুরু করলো। অর্ণব নিচে নেমে সবাইকে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। সবাই তৈরি হতে চলে গেল। অর্ণব ঘরে এসে ফ্রেশ হতে চলে গেল। আনেয়া তৈরি হচ্ছে, অর্ণব বিছানায় বসে বসে ওকে দেখছে। আনেয়া হাঁটু সমান একটা টপস, সাথে জিন্স, গলায় ওড়না, চুলগুলো ঝুটি করেছে, মুখে অল্প বিস্তর মেকআপ, সব মিলিয়ে ওকে সুন্দর লাগছে। অর্ণবের কাছে মনে হচ্ছে কিশোরী আনেয়া ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সাজ আনায়াকে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে, অন্যদিকে তুলনায় ভিন্ন রকম। অর্ণব আনায়ার সকল রূপেই মুগ্ধ হয়। আনায়া নিজেকে আয়নায় দেখে নিল, সব ঠিকঠাক আছে। অর্ণবের সামনে দাঁড়িয়ে বলল, চলুন যাই। অর্ণব আনায়ার হাতের মাঝে হাত গুছিয়ে দিল। দুজন একসাথে নিচে নামছে। সবাই ওদের দিকে তাকালো। মিহি আর অহনা শব্দ করে বলে উঠল, মাশাল্লাহ। অহনা দৌড়ে আনায়ার কাছে এসে বলল, ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম কিউট বাচ্চাদের মতো। ইচ্ছে করছে টুপ করে তোমার গালে আদর করে দিই। আনায়া লজ্জা পেল অহনার কথায়। অর্ণব অহনার চুল টেনে ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বুকে আদর করতে চাস? বউ কি তোমার একার নাকি? আমারও ভাবি হয়, আমারও অধিকার আছে আমার ভাবির উপরে। এক কথায় দুই কথায় দুজনের ঝগড়া লেগে গেল। অর্ণব বলছে, আমার বউ। অহনা বলছি, আমার ভাবি। আনায়া পড়েছে এদের মাঝে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। আনায়ার রাগ লাগছে, ওর মন খারাপ ভালো করবে বলে এখন দুই ভাই বোন ওকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। আনায়া ওদের থামাতে বলল, তোমরা কি থামবে নাকি আমি ঘরে চলে যাব? অর্ণব অহনা দুজনেই থেমে গেল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। না বউ, তোমাকে ঘরে যেতে হবে না, চলো আমরা যাই। মিহি জিজ্ঞেস করল, জিজু, আমরা কোথায় যাব? আনায়া ভ্রুকুসকে জিজ্ঞেস করল। তোরা কোথায় যাচ্ছিস? অর্ণব আনায়ার উদ্দেশ্যে বলল। আমরা সবাই মিলে যাব। মিহিকে বলল। গেলেই দেখতে পাবে। সবাই গাড়িতে গিয়ে বসল। অর্ণব ড্রাইভ করছে, আনেয়া ওর পাশে বসা, বাকিরা পেছনে বসেছে। মিহি, অর্ষা, জিয়া এরা তিনজন গাড়ির মধ্যেই গল্প জুড়ে দিয়েছে। ওদের গল্প শেষ হওয়ার নাম নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। সবাই একে একে নেমে দাঁড়ালো। অর্ণব গাড়ি পার্ক করে এসে ওদের নিয়ে ভেতরে ঢুকলো। এটা একটা পার্ক, তবে এর মধ্যে একটা নদীও আছে। নদীর পাড়টা খুবই সুন্দর। আনেয়া মুগ্ধ চোখে তাকিয়ে নদীর সৌন্দর্য দেখছে। পাশে দাঁড়িয়ে অর্ণব তার প্রেয়সীকে দেখে মুগ্ধ হচ্ছে। এক একজনের মুগ্ধতা এক এক জায়গায়। কারো ভালো লাগে ফুল, কারো ফলের বাগান। সবাই যার যার মতো নদীর পাড়ে ঘুরছে। আশেপাশে কপত কপতিদের মেলা। অর্ণব আনেয়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই অর্ণবের নজর গেল বেলি ফুলের মালার দিকে। অর্ণব একটা বেলি ফুলের মালা নিয়ে আনেয়ার হাতে বেঁধে দিল। আনেয়া খুশি হলো, ওর মুখে হাসি ফুটে উঠল। আনেয়ার সাথে সাথে অর্ণবের মুখেও হাসি ফুটে উঠল। প্রেয়সী খুশি তো প্রেমিক হৃদয় শান্ত। প্রেয়সীর মুখে বিষণ্ণতা, প্রেমিক হৃদয়ে কালো আধারের ঘনঘাটা দেখা দেয়। কিছুটা এগোতেই আনেয়া দেখতে পেল কিছু কিশোরী মেয়েরা মিলে কানামাছি খেলছে। ও নিজেও ফিরে গেল নিজের কিশোরী বয়সে। অর্ণবের দিকে তাকিয়ে কিউট ফেস করে বলল,
আমি যাই ওদের সাথে কানামাছি খেলতে। অর্ণব বইয়ের আবদার ফেলতে পারল না, সম্মতি দিল। একদিন সব ভুলে বাঁচামো করে যদি মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে তাহলে ক্ষতি কি? হোক না কিছু নিয়মের লঙ্ঘন। আনেয়া মেয়েগুলোর সাথে কানামাছি খেলছে, অর্ণব দূর থেকে দাঁড়িয়ে দেখছে। বইয়ের বাঁচামো ওর খুবই ভালো লাগছে। এই যে আনেয়া মাঝামাঝি খিলখিল করে হেসে উঠছে, এতে ওর মনে প্রশান্তি বয়ে যাচ্ছে। আনেয়া কিছুক্ষণ খেলে চলে এলো অর্ণবের কাছে। অর্ণব জিজ্ঞেস করল, খেলা শেষ? হ্যাঁ, অনেক দিন খেলা হয়নি তো, তাই টায়ার্ড হয়ে গিয়েছি। অর্ণব তাকিয়ে দেখলো আনেয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে আলতো হাতে মুছে দিল। কিছু দূরে একজন লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। আনেয়া বায়না ধরলো হাওয়াই মিঠাই খাবে। অর্ণব যেয়ে নিয়ে আসলো। আনেয়া বাচ্চাদের মতো হাওয়াই মিঠাই খাচ্ছে। অর্ণব তাকিয়ে দেখছে। আনেয়া অর্ণবকেও খাইয়ে দিল। অর্ণব আজকে বইয়ের বাচ্চামোগুলো উপভোগ করছে। প্রেয়সীর মুখে হাসি ফোটাতে ওর সব কিছু করতে পারে। আনেয়া আজকে অনেক খুশি। অনেক দিন পর নিজের আগের রূপে ফিরে গেল। সবটাই অর্ণবের জন্য। আনেয়ার মনে একটু একটু করে অর্ণব জায়গা দখল করে নিচ্ছে। আরও অনেকটা সময় ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে বাসায় এলো সবাই। আনেয়া রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ওর মন এখন ফুরফুরে। বেরিয়ে দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। আনেয়া অর্ণবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অর্ণব নিজেও জড়িয়ে ধরে বলল, নিজের মানুষকে ধন্যবাদ দিতে নেই। যদি চাও তাহলে অন্য কিছু দিতে পারো, আমি মাইন্ড করব না। আনেয়া অর্ণবের কথার মানে বুঝতে পারল না। ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, অন্য কিছু কি? অর্ণব আনেয়ার অস্ত্রের দিকে ইশারা করল। আনেয়া সাথে সাথে দু হাত দিয়ে ঢেকে ফেলল ওর অস্ত্রদয়। অর্ণব শব্দ করে হেসে দিল। আনেয়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য পুরুষ। আনেয়া বেরিয়ে এলো। রুম থেকে অর্ণবের হাসির শব্দ পাওয়া যাচ্ছে। আনেয়ার ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। আনেয়ার নিজেকে সুখী সুখী মনে হচ্ছে। তবে আনেয়ার কপালে সইবে তো এত সুখ, নাকি দুঃখে এসে ধরা দিবে অচিরেই? সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বই চলে নিজ গতিতে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আনেয়া অর্ণবের মাঝে এখন খুব ভালো সম্পর্ক। দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়া, অল্প অল্প মান অভিমান, এই মিলিয়ে চলছে আনেয়া অর্ণবের বিবাহিত জীবন। বাইরে রিমিঝিমি বৃষ্টি, মন ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাস। বাতাসের প্রকোপে গাছের পাতা নড়ছে, এলোমেলো করে দিচ্ছে আনেয়ার গোছানো চুলগুলো। আনেয়া হাতে চায়ের কাপ নিয়ে বৃষ্টি উপভোগ করছে। মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে উষ্ণ চায়ের কাপে। আনেয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছে অর্ণবের ব্যালকনিতে। এখন যেটা ওর নিজেরও ব্যালকনি। মানুষটার সাথে সাথে তার সকল জিনিসে আনেয়ার আধিপত্য বিস্তার করছে। আনেয়ার খানিকটা আফসোস হচ্ছে অহনা বাসায় নেই। বান্ধবীর বাসায় গিয়েছে নোট আনতে। অহনা থাকলে দুজন মিলে এই ঝুম বৃষ্টিতে গল্প করা যেত। যে আছে তবে ও এখন ঘুমোচ্ছে। আনেয়ার বোরিং লাগছে। অর্ণব সেই বিকেলে বেরিয়েছে, এখনো কোনো খবর নেই সাহেবের। আনেয়ার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু একা একা ভালো লাগছে না। তার ব্যালকনির বাইরে হাত দিল। ফোটা ফোটা বৃষ্টি এসে ওর হাত মুহূর্তেই ভিজিয়ে দিল। অর্ণব মাত্র বাড়ি ফিরল। কিছুটা ভিজে গেছে, কাপড় চেঞ্জ করা প্রয়োজন। সোজা ঘরে চলে এলো। আনেয়াকে মৃদু স্বরে ডাক দিল, কিন্তু আনেয়ার খবর নেই। উঁকি দিল ব্যালকনিতে, তাকিয়ে দেখল বউ তার বৃষ্টি বিলাসে মগ্ন। অর্ণব ঘরে এসে আলমারি খুলল, লাল রঙের জামদানির শাড়ি বের করল, এগিয়ে গেল ব্যালকনিতে। আনায়াকে নিয়ে ঘরে এলো। আনায়া বৃষ্টি বিলাসে মগ্ন ছিল। হঠাৎ হাতে টান পড়ায় ভরকে গেল। অর্ণবকে দেখে কিছুটা অবাক হলো। অর্ণব এলো কখন? অর্ণব আনায়ার সামনে শাড়িটা ধরে বলল, পরে এসো। আনায়া কিছু বুঝতে পারল না, তাকিয়ে রইল অর্ণবের দিকে। আনায়ার হিলদোল না দেখে অর্ণব নিচেই এগিয়ে গিয়ে বলল, থাক, তোমার কষ্ট করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। আনায়া ছো মেরে অর্ণবের হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে মুখ ভেঙচি দিয়ে গেল। অর্ণব হেসে দিল আনায়ার মুখ ভেঙচি দেওয়া দেখে। একটু জোরে বলে উঠল, শাড়ি কিন্তু আট পরে ভাবে পরবে। ওপাশ থেকে আনায়া বলল, পারবো না। পারবে কি পারবে না সেটা দেখা যাবে। মিনিট কয়েক পর আনায়া বের হলো।
গায়ে আটপৌরোভাবে শাড়িটা জড়ানো। অর্ণব মুগ্ধ হলো, এগিয়ে গেল আনায়ার দিকে। আনায়াকে নিয়ে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে। লাল রঙের রেশমি চুড়ি আলতো হাতে পরিয়ে দিল আনায়ার 2 হাতে। কাজল বাড়িয়ে দিল আনায়ার দিকে। কাজলটা পরে নাও। আনায়াও বাধ্য মেয়ের মতো পরে নিল কাজল রাঙা ডাগর দুটো আঁখি। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই আঁখি রয়ে। উন্মুক্ত কেশগুচ্ছ আটকে দিল ক্লিপ দিয়ে। অর্ণব পকেট হাতড়ে গাছটা বের করল, দক্ষ হস্তে পরিয়ে দিল আনায়ার কেশে। আনায়া বসে বসে লোকটার কার্যকলাপ দেখছে। অর্ণব নূপুর হাতে নিয়ে হাঁটু গেড়ে বসল আনায়ার সামনে। আনায়ার পায়ে হাত দিতে নিলে আনায়া পা সরিয়ে নিল। আমাকে দিন, আমি পরে নিচ্ছি। হুম, আমি নিজ হাতে পরিয়ে দেব। আনায়ার আর বাধা দিল না। নূপুর পরানো শেষে অর্ণব কিছু একটা খুঁজছে। জিনিসটা খুঁজে পেতেই আবারও আনায়ার সামনে বসলো। আনায়ার পা আলতো করে উড়ুর উপর রাখলো। কাপা কাপা হাতে আলতায় রাঙিয়ে দিল আনায়ার সুন্দর পদযুগল। কাজ শেষ হতেই উঠে দাঁড়ালো, নজর বুলালো প্রেয়সীর সর্বাঙ্গে। নজর কাড়া সৌন্দর্য ছেয়ে আছে প্রেয়সীর মাঝে। অর্ণব নেশার ঘোরে পড়ে যাচ্ছে। প্রেয়সীর গহীন কালো নয়নের নেশায় ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে গেল প্রেয়সীর পানে। আনায়া প্রথমে অর্ণবের মতলব বুঝতে পারল না। অর্ণব যখন ওর খুবই কাছে, তখন আনায়ার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। অর্ণবকে আলতো হাতে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অর্ণবের ঘোর কেটে গেল আনায়ার ধাক্কায়। আনায়া খিলখিল করে হাসতে হাসতে বেরিয়ে গেল। অর্ণব পিছু নিল আনায়ার। আনায়া কোনো দিক যাবে বুঝতে না পেরে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা শুরু করলো। অর্ণবও আসছে ওর পিছু পিছু। বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝুম বৃষ্টি যাকে বলে। আনায়া ছাদে আসতে এই মুহূর্তের ব্যবধানে বৃষ্টিতে ভিজে গেল। বৃষ্টি বিলাসী মন মত্ত হলো বৃষ্টিকে গায়ে মাখতে। অর্ণব যে ওকে ধাওয়া করেছে মুহূর্তেই তা ভুলে গেল। 2 হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজছে। অর্ণব ছাদে আসতেই নজর গেল বৃষ্টি বিলাসে মত্ত প্রেয়সীতে। বৃষ্টির পানিতে ভিজে আয়নার গায়ের শাড়ি শরীরের সাথে মিশে গেছে। শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। অর্ণব গভীর চোখে প্রেয়সীকে অবলোকন করছে। বিন্দু বিন্দু ফোঁটা প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে। অর্ণবের হিংসে হচ্ছে প্রেয়সীর এহেন রূপে। নেশা ধরে যাচ্ছে, ঘোরে ডুবে যাচ্ছে। অর্ণব নেশা ভরা চোখে তাকিয়ে আছে আয়নার দিকে। রোমান্টিক পরিবেশে একটুখানি রোমান্টিকতা না হলেই নয়। নেশার ঘরে একটু একটু করে এগিয়ে গেল আয়নার কাছে। কোমরে হাত রেখে টেনে আনলো নিজের কাছে, একদম নিজের সাথে মিশিয়ে নিল। সামনে আসা চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুছিয়ে দিল। কাপা কাপা হাতে আঙ্গুল বোলালো প্রেয়সীর কোমল ওষ্ঠে। আনায়া অর্ণবের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আনায়া চোখ বুঝে দিল। অর্ণব প্রেয়সীর চোখের পাতায় চুম্বন এঁকে দিল। কপালে ও গালে ছুঁয়ে দিল ওষ্ঠ। অর্ণবের দৃষ্টি আনায়ার গোলাপি ওষ্ঠে। একজনের অপরজনের খুব কাছে। নিঃশ্বাস ওঠানামা করছে আনায়ার। অর্ণব এগিয়ে গেল। আনায়ার নিজেকে কেমন দুর্বল মনে হচ্ছে। যেও অর্ণবকে আটকাতে পারছে না। অর্ণব আলতো করে অধর ছুঁয়ে দিল আনায়ার অধরে। আনায়া কিছুই করতে পারল না। আবেশের চোখ বুজে নিল। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে অর্ণবকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। দৌড়ে চলে এলো নিচে। অর্ণব নিজের ঘোর থেকে বের হতেই বুঝতে পারল নিজের ভুল। যদিও ওর বিয়ে করা বউ, তবুও হঠাৎ এতটা কাছে যাওয়া ঠিক হয়নি। নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিল। আনায়াকে রাগ করল না কেউ কে ভুল বুঝলো? অর্ণব তো আনায়াকে কথা দিয়েছিল ও নিজে থেকে আনায়ার কাছে যাবে না, অপেক্ষা করবে আনায়ার নিজের থেকে ওর কাছে আসার। তাহলে আজকে এমন ভুল কিভাবে হয়ে গেল? অর্ণব নিজেই নিজেকে গালি দিল এতটা বেখেয়ালি হওয়ার জন্য। বউ সুন্দরী হলে যা হয় আর কি। অর্ণব মাথা চুলকালো, দ্রুত নিচে নেমে গেল। বউ রাগ করলে রাগ ভাঙাতে হবে তো। অর্ণব রুমে এসে কোথাও আনায়াকে দেখল না। ওয়াশরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। অর্ণব নিজের দিকে তাকালো, ও নিজেও ভিজে গেছে। অর্ণব গেস্ট রুমে চলে গেল ফ্রেশ হতে। বৃষ্টি থেমে গেছে, অনেকক্ষণ হয়েছে। অর্ণব ঘরে এসে আনায়াকে পেল না। ওয়াশরুম, ব্যালকনি কোথাও নেই। নিচে নেমে দেখল আনায়া রান্নাঘরে কি যেন করছে। অর্ণব রুমে চলে এলো। কিছুক্ষণ পরে আনায়া হাতে 2 কাপ চা নিয়ে এলো। অর্ণবের সামনে চায়ের কাপ রেখে চলে যেতে নিল। অর্ণব আনায়ার হাত ধরে আটকে দিল, প্রশ্ন করল, রাগ করেছ?
সরি, আমি বুঝতে পারিনি কখন তোমার এতটা কাছে চলে গিয়েছি, খেয়ালই ছিল না। প্লিজ বউ, রাগ করো না। আনায়া কিছু বলল না। অর্ণবের কাছ থেকে হাত ছুটিয়ে নিজের চা নিয়ে ব্যালকনিতে চলে গেল। অর্ণব অসহায় চোখে তাকিয়ে রইল আনায়ার দিকে। সেদিনের পর কেটে গেছে 2 দিন। আনায়া এখনো অর্ণবকে দেখলে কেমন এড়িয়ে চলে। অর্ণব যখন বাসায় থাকে তখন পুরোটা সময় আনায়া অহনার সাথে কাটায়। দুজনে মিলে গল্প করে। অর্ণব ঘরে এলে আনায়া চুপটি করে রুম থেকে চলে যায়। অর্ণব ডাকলে কাছে আসে, যা বলে তার উত্তর দেয়, বাড়তি কোনো কথা বলে না। রাতে অর্ণব ঘুমিয়ে যাওয়ার পর আনায়া ঘরে আসে। অর্ণব আনায়ার এ ধরনের আচরণের কারণ খুঁজে পাচ্ছে না। সামান্য একটা কারণে আনায়া এমন কেন করছে, এর উত্তর ওর কাছে নেই। একটু তো কাছেই গিয়েছিল, বেশি কিছু তো করেনি। আর করলেই বা কি, ওর বিয়ে করা বউ হয়, ওর সম্পূর্ণ অধিকার আছে আনায়ার উপর। অর্ণব মনে মনে ঠিক করল আজকে যে করেই হোক আনায়ার সাথে এই বিষয়ে কথা বলবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি যত বাড়বে সম্পর্ক তত খারাপ হবে। অর্ণব চায় না ওদের দুষ্টু মিষ্টি পবিত্র এই সম্পর্কে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হোক। অপরদিকে আনায়া আছে নিজের খেয়ালে। সেদিনের ঘটনায় ও অর্ণবের উপর কোনো রাগ করেনি। তবে সেদিনের পর অর্ণব সামনে এলেই লজ্জারা ওকে ঘিরে ধরে। কেমন অদ্ভুত অনুভূতি হয়। অর্ণবের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে। ওর সাথে কথা বলবে কি? আনায়া অর্ণবের কাছ থেকে পালিয়ে বাঁচতেই অহনার ঘরে পড়ে থাকে। ঘরে গেলে যদি অর্ণব সে বিষয়ে কথা তোলে, তাই জন্য অর্ণবের থেকে দূরে দূরে থাকে। ও নিজেও এখন অর্ণবের প্রতি দুর্বল হয়ে পড়েছে। মানুষটাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে আর মায়ায় পড়ে গেছে। অর্ণব বাসায় নেই। আনায়া ব্যালকনিতে বসে আছে, কি যেন ভাবছে গভীর মনে। হঠাৎ আনায়ার মাথায় একটা কথা এলো। সেদিনের কথা মনে পড়ল। আনায়া খেয়াল করল চিঠির মানুষটা, বৃষ্টি এবং ওকে ঘিরে লেখা সকল পরিকল্পনা আর সেদিন অর্ণবের করা সকল কার্যকলাপ কেমন যেন মিলে যাচ্ছে। হুবহু সব কিছু মিলে যাচ্ছে। কিন্তু অর্ণব চিঠির কথা জানবে কিভাবে? আর চিঠিতে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা বা জানবে কিভাবে? তাহলে একজনের ইচ্ছের সাথে আরেকজনের এতটা মিল কিভাবে হতে পারে? কিভাবে? অর্ণব কি সেই চিঠি পড়েছে? কিন্তু পড়বে কিভাবে? আনায়া তো সেগুলো লুকিয়ে রেখেছে, যেটা কেউ জানার কথা না। তাহলে আনায়া ভেবে কোনো কুল কিনারা পেল না। আকস্মাৎ কেউ আনায়ার কাঁধে হাত রাখলো। আনায়া চমকে উঠল। পেছন ফিরে অর্ণবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে অর্ণব এলো কখন? কিছুক্ষণ আগেই না গেল? আনায়া কিছু বলল না, চুপচাপ চলে যেতে নিল। অর্ণব হাত ধরে আটকে দিল। ইগনোর করছো? আনায়া থমকালো। তবে কি অর্ণব ভাবছে ও অর্ণবকে ইগনোর করেছে? আনায়া অর্ণবের দিকে চাইল। অর্ণব উত্তরের আশায় ওর দিকে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের চোখে চোখ রেখে বলল, নতুন করে ভালোবাসতে চাইছি। উত্তর শুনে অর্ণবের গম্ভীর মুখে হাসি দেখা গেল। তবে মুহূর্তের ব্যবধানে রহস্যময় কণ্ঠে শোধালো, আগের জন যদি আমি হই তখন? আলহামদুলিল্লাহ। আর না হলে? আক্ষেপ নেই, শেষ ভালোবাসা আপনিই হবেন। অর্ণবের মন খুশিতে ভরে উঠল। হুট করে জড়িয়ে ধরল আনায়াকে। আনায়াও জড়িয়ে ধরল। অবশেষে দুজনের মান অভিমান শেষ হলো। সম্পর্ক টিকিয়ে রাখতে কথা বলা জরুরি। এই অল্প একটু কথোপকথনেই মান অভিমান শেষ। আনায়া সরে আসতে চাইল, তবে পারল না। অর্ণব ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। এতদিন আমাকে ইগনোর করছিলে কেন শুনি? আনায়া কিছু বলতে পারল না। লজ্জায় মাথা নিচু করে নিল। অর্ণব ঝুঁকল কিছুটা। কি হলো বলো? আনায়া লাজুক কণ্ঠে বলল, লজ্জা লাগছিল তাই। অর্ণব আনায়ার কানে ফিস ফিস করে বলল, আমি কি তোমার ইজ্জত হরণ করেছিলাম যে লজ্জা লাগছিল? আমি তো শুধু একটু তোমার গোলাপি অধৈর্যটা ছুঁয়ে দিয়েছি, এত লজ্জা কিসের? আনায়া বলার মতো কিছু পেল না। এইরকম ঠোঁট কাটা মানুষের কথার জবাব কিভাবে দিতে হয় ওর জানা নেই, তাই চুপই রইল। এই যে এতদিন তুমি আমাকে ইগনোর করলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? আমি মানি না এই শাস্তি। মানতে তো তোমাকে হবেই প্রেয়সী। তুমি যে এখন আমার বাহুবন্ধনে আবদ্ধ, না মেনে যাবে কোথায়? আনায়া অসহায় মুখ করে তাকালো। তবে অর্ণবের মন একটুও গলল না।
কি করতে হবে শুনি? আদর দিতে হবে। মানে? অর্ণব নিজের কপাল গাল দেখিয়ে বলল। কপালে, গালে আর আনায়া ঢোক গিলে জিজ্ঞেস করল। আর অর্ণব ইশারা করে ওর ঠোঁট দেখালো। আনায়া বেচারি পড়েছে বিপাকে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ওর কাছে এছাড়া কোনো উপায়ও নেই। আনায়া কিছু একটা ভাবলো। অর্ণব আনায়ার মনের ভাব বুঝতে পেরে বলল। তুমি যদি ভেবে থাকো গতবারের মতো আমার পায়ে পাড়া দিয়ে কেটে পড়বে, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এবার এরকম করলে তোমার খবর আছে বলে দিলাম। আনায়া এবার পুরোপুরি ফেঁসে গেছে, কোনো বুদ্ধি কাজে দেবে না। আনায়া নিজেকে বুঝ দিল, ধীরে ধীরে এগিয়ে গেল অর্ণবের দিকে। আলতো করে কপালে আর গালে উষ্ঠ শুইয়ে দিল, কিন্তু ঠোঁটে কিভাবে সম্ভব? ওর লজ্জা লাগছে, কেমন হাঁসফাঁস লাগছে। আনায়া অর্ণবকে করুণ স্বরে শোধালো। ঠোঁটে না করলে হয় না? অর্ণব নাছর বাঁধা, ও কোনো মতেই ছাড় দিতে রাজি না, এক চুল পরিমাণও না। আনায়ার আর কি করার, বড় করে নিঃশ্বাস নিল, চোখ বুজে আসতে ওর ওষ্ঠ ছুঁয়ে দিল অর্ণবের ওষ্ঠে। মুহূর্তের ব্যবধানে সরে এলো অর্ণবের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আনায়া লজ্জায় মাথা নিচু করে রেখেছে। অর্ণবকে ছাড়তে না দেখে আনায়া মিহি কণ্ঠে বলল। এবার ছাড়ুন প্লিজ, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী। অর্ণব হাতের বাঁধন আলগা করতেই আনায়া ছুটে চলে গেল এক দৌড়ে রুমের বাহিরে। অর্ণব শব্দ করে হেসে দিল। সাবধানে যাও, না হলে পড়ে যাবে। কে শোনে কার কথা? আনায়া ততক্ষণে রুম ত্যাগ করেছে। অর্ণবের মুখে তৃপ্তির হাসি। মান অভিমান শেষ হলো দুজনের। অপরদিকে কেউ একজন বুনে যাচ্ছে ষড়যন্ত্রের জাল, কাউকে ধ্বংস করার পরিকল্পনা। নিকৃষ্ট সেই পরিকল্পনা, যা মুহূর্তেই শেষ করে দিতে পারে কাউকে, নিঃস্ব করে দিতে পারে কাউকে। পরিকল্পনা শেষ হলে হেসে উঠল সে। কি বিশ্রী সে হাসি! এবার তুই শেষ অর্ণব শিকদার। আগেরবার বেঁচে গেলেও এবার সোজা উপরে। তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আমিও তোর কাছ থেকে কেড়ে নিব তোর জীবন। অর্ণব, আনায়া আর অহনা মিলে শপিং করতে এসেছে। অহনার এক বান্ধবীর বিয়ে, তাই শপিং করবে, সাথে আনায়াকেও নিয়ে আসবে। অর্ণব বউ আর বোনকে একা ছাড়বে না, তাই নিজেও এসেছে তাদের পাহারা দিতে। অহনা আর আনায়া মিলে এক এক দোকানে ঘুরে এটা ওটা দেখছে। অর্ণব ওদের পিছু পিছু যাচ্ছে। শপিং শেষে তিনজন পার্কিং এরিয়ায় এলো। অহনা আর অর্ণব কিছু একটা নিয়ে ঝগড়া করছে। আনায়া এদের নিয়ে পারে না, দুজন একসাথে হলে ঝগড়া করবেই। আনায়া দুজনের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। আনায়া হঠাৎ কিছু একটা খেয়াল করতে অর্ণবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পাশ থেকে বন্দুকের গুলির শব্দ শোনা গেল। অর্ণব স্তম্ভিত, হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। অর্ণব নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে আনায়ার দিকে। মেয়েটা চেতনা হারিয়ে পড়ে আছে হসপিটালের বেডে, মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবসময় এই যে দৃষ্টিতে আনায়ার জন্য একরাশ মুগ্ধতা দেখা যায়, সেই দৃষ্টিতে এখন মলিন। আনায়ার অপারেশন শেষে ওকে বেডে দিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনও ওর জ্ঞান ফিরছে না। কেবিনে অন্য কেউ নেই, সবাই বাইরে অপেক্ষা করছে। অর্ণব ডিরেক্টরের সাথে অনেক জোরাজোরি করে থেকে গেছে। অর্ণব এক মুহূর্তের জন্য আনায়াকে দৃষ্টিগোচর হতে দিতে চায় না। অর্ণব বসে বসে ভাবছে সেই সময়ের কথা, মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। অর্ণব অহনাকে খেপাচ্ছিল। অহনা একটা শাড়ি কিনেছে, আনায়াকে দেখিয়ে জিজ্ঞেস করল। ভাবি বলো তো শাড়িটা কেমন হয়েছে? সুন্দর না? আমাকে পরলে মানাবে? আনায়া মিষ্টি হেসে বলল। শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, তোমাকে পরলে বেশ মানাবে, অনেক সুন্দর লাগবে তোমাকে। অর্ণব মাঝে ফোরন কেড়ে বলল। শাড়িটা সুন্দর, তবে তোকে মানাবে না। শাকচুন্নিদের গায়ে এত সুন্দর শাড়ি বাদরের গলায় মুক্তোর মালার মতো লাগবে। দেখ ভাইয়া, একদম উল্টাপাল্টা কথা বলবি না। একটু উল্টাপাল্টা কথা না, একদম খাঁটি সত্য কথা। এই নিয়ে দুই ভাই বোনের কথা কাটাকাটি করছিল। অন্য কোনো দিকে ওদের খেয়াল নেই। আচমকা ধাক্কা খেয়ে অর্ণব অবাক হলো, সাথে সাথে পাশ থেকে গুলির শব্দ হলো। অর্ণব নিজেকে সামনে পিছু ঘুরতে ও থমকে গেল। আনায়া ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে। অর্ণব কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। সময় পার হলো মিনিট 2। অর্ণব এখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
অহনা ততক্ষণে আনায়ের মাথা উঠিয়ে নিজের কোলে নিয়ে ওকে ডাকছে। আনায়ের কোনো সারা শব্দ নেই। অহনা তাকিয়ে দেখলো আনায়ার বাঁ হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অহনা রক্ত দেখে চিৎকার করে উঠল। অহনার চিৎকারে অর্ণবের ধ্যান ভেঙেছে। হাঁটু মুড়ে বসে আনায়ার মাথা নিজের কোলে নিয়ে বলল, গালে হালকা চাপড় দিয়ে ডাকলো, আনায়া, এই আনায়া উঠো। এই মেয়ে উঠো না, কি হয়েছে তোমার? কথা বলো। আরে কি হলো, কথা বলছো না কেন? হাই প্রেয়সী, চোখ খুলো না প্লিজ। অর্ণবের আকুল আবেদন আনায়ার কান পর্যন্ত পৌঁছালো না। অহনা বলল, ভাইয়া দেখো, ভাবির হাত থেকে রক্ত পড়ছে। ভাইয়া, ভাবির কি হয়েছে? অহনার কথায় অর্ণব তাকিয়ে দেখল সত্যি আনায়ার হাত থেকে রক্ত পড়ছে। কিন্তু রক্ত পড়ছে কেন, কি হয়েছে? অর্ণব আর কিছু ভাবার সময় নিল না। এক ঝটকায় কুলি তুলে নিল আনায়াকে, হাঁটা দিল গাড়ির দিকে। অহনাও পিছু পিছু গেল। আনায়াকে সাবধানে সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আনায়ার মাথার নিচের কাঁধে রেখে গাড়ি স্টার্ট দিল। অর্ণব খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর কাছে এখন একটুখানি সময়ও অনেক দীর্ঘ মনে হচ্ছে। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে আনায়াকে কোলে নিয়ে নেমে গেল। ডাক্তার আনায়ার অবস্থা দেখে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আনায়াকে নিয়ে যাওয়া হলে অর্ণব ধূপ করে ফ্লোরে বসে পড়ল। ও আবারও ব্যর্থ হলো ওর প্রেয়সীকে বাঁচাতে। অর্ণব সব কিছুর জন্য প্রেয়সীকে দায়ী করছে। মাথার চুল খামছে ধরে বলল, কেন আমি খেয়াল করলাম না? আমি যদি খেয়াল করতাম তাহলে এমন কিছুই হতো না। সব আমার নিজের ভুল। আমি আবার আমার প্রেয়সীকে রক্ষা করতে পারছি না। আমি একজন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী। আমি পারিনি তাকে রক্ষা করতে, আমি পারিনি। অর্ণব মনে মনে বিলাপ করছে। ঘণ্টাখানেক পেরিয়ে গেছে, ডক্টর এখনো বের হচ্ছে না। অর্ণব পায়চারি করছে। অহনা মাথা নিচু করে বসে বসে কাঁদছে। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। অর্ণব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর আনার কি হয়েছে? ওর হাতে রক্ত এলো কি করে? ডাক্তার বলুন না কিছু। ডক্টর অর্ণবকে চিনতে পেরেছে। এই সময়ে ইয়াং এমপি বলে কথা, তাকে কে না চেনে। স্যার, আপনি একটু শান্ত হন। ম্যামের হাতে গুলি লেগেছে। ম্যামের হাত থেকে অনেক রক্ত পড়ছে, তাই ইমার্জেন্সি 2 ব্যাগ এ নেগেটিভ রক্ত প্রয়োজন। আমাদের ব্লাড ব্যাংকে এখন এ নেগেটিভ রক্ত নেই। আপনি তাড়াতাড়ি কোথাও থেকে রক্তের ব্যবস্থা করেন। ম্যামের অবস্থা ভালো না। অর্ণব কি করবে কিছুই ওর মাথায় আসে না। কোথায় পাবি রক্ত? হঠাৎ আবিরের কথা মাথায় আসতেই আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই ওকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করলো, দোস্ত, তোর ব্লাড গ্রুপ কি? তোর পরিচিত কারো গ্রুপ এ নেগেটিভ আছে? কেন, কি হয়েছে? আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। তাহলে তুই তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আয় প্লিজ। ভাই, যত তাড়াতাড়ি পারিস আয়, খুব ইমার্জেন্সি। কিন্তু বলবি তো কার কি হয়েছে? তুই ঠিক আছিস? বনু ঠিক আছো তো? কি হলো, কিছু বলছিস না কেন? এখন এত কথা বলার সময় নাই, তুই তাড়াতাড়ি আয়। অর্ণব ফোন কেটে দিল। 20 মিনিটের মাথায় আবির এলো। অর্ণবকে এমন বিধ্বস্ত রূপে দেখে অবাক হলো। অর্ণবের কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে, তোর অবস্থা এমন কেন? কি হয়েছে? কার রক্ত লাগবে? অর্ণব ওর প্রশ্নের উত্তর না দিয়ে আবিরকে নিয়ে ডক্টরের কাছে গেল। আবির রক্ত দিয়ে এসে অর্ণবকে আবারও প্রশ্ন করতে লাগলো। অর্ণব এক পর্যায়ে আবিরকে সব কিছু খুলে বলল। বোনের এমন অবস্থার কথা শুনে আবির কিছু বলতে পারছে না। আবিরের অনুভূতি শূন্য। ওর এত আদরের বোন অর্ণবের কলার ধরে বলল, তুই আমার বোনকে রক্ষা করতে পারলি না? তোকে বিশ্বাস করে তোর হাতে আমার বোনকে তুলে দেওয়াই কি আমার ভুল ছিল? তোর কাছে আমার বোনকে না দিলে আজকে আমার বোনের অবস্থা এমন হতো না। তুই পারিসনি আমার বোনকে রক্ষা করতে। আমি আমার বোনকে আর কখনো তোর হাতে তুলে দেব না, কখনো না। আবিরের মাথা ঠিক নেই, কি বলছে বা কি করছে তার ঠিক নেই। অর্ণবকে ছেড়ে ফোন বের করলো, বাড়িতে ফোন করে জানালো। অহনা আগেই ওদের বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝে দু পরিবারের সবাই হসপিটালে এসে হাজির হলো। সবাই চিন্তিত মুখে বসে আছে করিডরে। অপারেশন এখনো শেষ হয়নি। আশালতা বেগম কেঁদে কেটে একাকার অবস্থা। তার একমাত্র আদরের মেয়ের এমন অবস্থা উনি সহ্য করতে পারছেন না। বিলাপ বকেই যাচ্ছে। মেহনাজ বেগম আর নীলিমা মিলে ওনাকে সান্ত্বনা দিচ্ছে। আরও কিছু সময় পর ডক্টর বের হলো। সবাই মিলে তাকে ঘিরে ধরল। এক একজন এক এক প্রশ্ন করছে। আপনার চিন্তা করবেন না।
অপারেশন সাকসেসফুল। ম্যামের এখনও জ্ঞান ফেরেনি। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। আশা করি 2-3 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে।